সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিলন বাংলা প্রেস ক্লাব পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের করোনা পরিস্থিতিতে নিয়মিত আলোচনা দূর থেকে কাছে অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের সমসাময়িক বিষয়গুলো জানানোর জন্য আমাদের নতুন নতুন অতিথির মাধ্যমে। আমাদের আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি মিলন লম্বারদিয়ার আব্দুল্লাহ মামুন, এবং যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সামাজিক ব্যক্তিত্ব। আমাদের সাথে সংযুক্ত আছেন মিলন বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার, এবং আমাদের এই অনুষ্ঠান সম্পাদনায় কারিগরি সহযোগিতায় আছেন চ্যানেলের প্রতিনিধি আব্দুল বাসিত দলুই। দর্শক, আমরা চলে যাবো আমাদের ছোট্ট একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি, এরপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসবো। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা আমাদের অতিথি আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে করোনার এই সমসাময়িক বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। পাশাপাশি যে ইমিগ্রেশন সেক্টরের যে বিষয়টি রয়েছে, গত 1 তারিখ থেকে যে অবৈধদের বৈধকরণের যে বিষয়টি রয়েছে সে বিষয় নিয়েও আমরা আলোচনায় আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আমি চলে যাচ্ছি শুরুতেই। আমাদের সাথে রয়েছেন আব্দুল্লাহ মামুন, যিনি ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান লম্বার্দি ইতালির। আমি চলে যাচ্ছি আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম মামুন ভাই, দূর থেকে কাছের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং বিশেষ করে যারা আজকের এই প্রোগ্রামটা যারা দেখছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে সবাইকেই অনুষ্ঠানের শুরুতেই শুভকামনা রাখছি। ধন্যবাদ মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের অতিথি রিয়াজুল ইসলাম কাউসার, মিলন বাংলা প্রেস ক্লাব সভাপতি। কাউসার, আপনি কি শুনছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি মিলন বাংলা প্রেস ক্লাবের নিয়মিত আয়োজন দূর থেকে কাছের অনুষ্ঠানের পক্ষ থেকে। কাউসার, আপনি শুনছেন? আপনার মাইক মুট আছে, প্লিজ একটু ওপেন করবেন। কাউসার, শুনছেন আমাকে? দর্শক, আমরা চলে জি, আমি শুনতে পাচ্ছি তুহিন ভাই। জি, আপনাকে মিলন বাংলা প্রেস ক্লাবের নিয়মিত আয়োজন দূর থেকে কাছে অনুষ্ঠান পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি, এবং বিশেষ করে আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মিলান লম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ মামুন। জি, আমি শুনতে পাচ্ছি তাকে সহ, এবং ধন্যবাদ কাউসার, আমি আপনার কাছে আসবো। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, আপনি দীর্ঘদিন ইটালি মিলান শহরে বসবাস করে আসছেন। আপনি একদিকে সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন, এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের আপনি ভারপ্রাপ্ত সভাপতিতে আছেন, এবং আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। এই যে যে একটি বিশাল জায়গা, সেই জায়গা থেকে আপনার বর্তমান যে বিষয়টি সেটি একটু জানার চেষ্টা করছি। আমি জেনেছি যে আপনি এই করোনার সংকটকাল মুহূর্তে আমাদের যে জরুরি যে জিনিসগুলো, পিপিআই, তারপরে মাস্ক, এইগুলো আপনি বিতরণ করেছেন মানুষের কল্যাণের জন্য। এবং বিশেষ করে ইটালি যে স্বাস্থ্য সেক্টর, হেলথ সেক্টর গুলোতে আপনি অনেকগুলো কাজ করে চলছেন। সেই জায়গা থেকে আমাদের একটু বলবেন কি আপনি এই আর কি কি ভূমিকা রেখেছেন আমাদের এই প্রবাসীদের লক্ষ্যে এই করোনার সংকটময় মুহূর্তে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সারা পৃথিবীতেই এই করোনার যে একটা মহামারী আকার রূপ ধারণ করেছে, তার আপনারা অবশ্যই জানেন যে সেটার একটা ব্যাপক আক্রান্তর সংখ্যার দিক থেকে সরি, লাইনে অন্য লাইন আসছিল। তো যাই হোক, অনেকেই শুরুটা আপনারা জানেন যে যদিও এটার শুরু চায়নার থেকে, তদুপরি ইটালি যেভাবে আক্রান্ত হয়েছিল
বিশেষ করে ইটালির নর্থ নর্থ সরি বারবার আমার ওই লাইনে ফোন আসলে আপনি কেটে ফোন দিবেন, আসতেছে। ফোন যদি আসে আপনি কেটে দিবেন, লাইনটা নর্থে কেটে আপনারা দিলে জানেন যে সেখানে ব্যাপক মহামারী আকারে এই করোনা ভাইরাসটার প্রভাব বিস্তার করে এবং সেখানে অনেক লোকেই আক্রান্ত হয় এবং এই শুরুতে মানে যেহেতু এটার কোনো মেডিসিনের অদ্যবাদী ওইভাবে হয় নাই, ওই শুরুটা আরো ব্যাপক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। মানে মানুষ বুঝতে পারতেছিল না যে আসলে কি করণীয়, কি কি করা যায় এই মুহূর্তে, কি একেবারে মানুষ দিশেহারা ওই মুহূর্তে আর কি। তো আমার বিশেষ করে যে সুযোগটা আমার হাতে ছিল, যেহেতু আমার ছোটখাটো একটা গার্মেন্টস ব্যবসা সাথে আমি সম্পৃক্ত, সুতরাং অনেক ইটালিয়ানরাই আমার সাথে যোগাযোগ করে এবং বিশেষ করে মাস্ক এবং পিপিএ যে জিনিসটা তৈরির জন্য আমাকে অফার দেয় এবং আমি সানন্দে সেই অফারটা গ্রহণ করি এবং আমি আমার ওই যে নর্মাল যে দৈনন্দিন যে প্রোডাকশনের যে কাজগুলো সেগুলো স্থগিত রেখে এই এমার্জেন্সি সেকশনে কাজগুলো হাতে নেই এবং পর্যাপ্ত পরিমাণে মাস্ক তৈরি করি। যে মাস্ক গুলো সাধারণত এখানের আপনারা জানেন যে অফিসিও dell'entrata এবং Guardia Finanza, ডিফেন্সের এবং হসপিটাল, বিশেষ করে ফার্মাসি, সেখানে তাদেরই অর্ডারটা ছিল যে যেহেতু এটা ইটালিয়ানরা গভর্নমেন্টের সাথে তাদের এমার্জেন্সি পিরিয়ডের জন্য একটা স্পেশাল পারমিশন নিয়েই এই কাজগুলো করা হয়েছে আর কি। আর আমাকে এমনি বিশেষ করে সাপ্লাইর জন্য মাল নিয়ে আসার জন্য, মাল ডেলিভারি দেওয়ার জন্য একটা স্পেশাল পারমিশন দিয়ে রাখছিল, যার কারণে আমাকে এটা তো বিভিন্ন দিকে যাওয়া আসা যাতায়াতে আর সমস্যার সম্মুখীন হতে হয়নি। তারপরেও যে যখন কন্ট্রোলে পড়ছে ওই কাগজগুলো শো করাতে তারা আর কোনো সমস্যা করেনি এবং আমি মোটামুটি নির্দ্বিধায় আমার কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি আর কি। মোহন ভাই, একটি বিষয় আমাদের জানেন যে দীর্ঘদিন এই লকডাউনে থাকার কারণে এখানে যারা অবৈধ প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের কথা অনেকে ঠিক আমি ভালো করে শুনতে পাচ্ছি না আপনাদের। জি, এখন কি শুনতে পান আমাকে? শুনতে পান মামুন ভাই? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার ওই ভয়েসটা খুব স্লো হয়ে গেছে। জি, আপনার ওই ফোন আসছিল যার জন্য এই অবস্থা, আপনি ফোনটার কারণে আর কি। আমরা শুনতে পাচ্ছি তো। জি না মামুন ভাই, ফোন আসলে ফোন যখন আসে ওই ফোনের কারণে আপনার ওই সাউন্ডটাকে অনেকটা কমায় দেয়। এখন কি শুনেন? খুব কম শুনতে পাচ্ছি আর কি। তো আমি আপনার কাইটে দিয়ে না হয় নতুন করে ইন করি। হ্যাঁ হ্যাঁ, জি জি, তাহলে আপনি শুনতে পারবেন না, শুনতে পারবেন ফোনের কারণে আর কি। আমরা কথা বলি, আপনি আসুন। আমি সম্ভবত ফোনের কারণেই শোনা যাচ্ছে না। জি, আপনি আবার নতুন করে আসুন। এখন শুনতে পাচ্ছেন মামুন ভাই? মামুন ভাই আবার নতুন করে আসুন। কালচার, আপনি কি শুনছেন আমাকে? কাউসার শুনছেন আমাকে? মামুন ভাই আপনি কি এখন? হ্যাঁ কাউসার, মামুন ভাই আসবে, আমরা তার আগে আপনার সাথে আসছি। আপনি কেমন আছেন? কম শুনতে পাচ্ছেন। জি, আপনি কেমন আছেন? আপনার সাউন্ডটা একটু বাড়ান। জি, আপনি কেমন আছেন বলেন। হ্যাঁ দর্শক, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সাথে আবার সংযুক্ত হয়েছেন আব্দুল্লাহ মামুন ভাই। মামুন ভাই, আপনি কি আমাকে শুনছেন এই মুহূর্তে? হ্যাঁ এখন না শুনতে পাচ্ছি। জি জি, আমি যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে যে দীর্ঘদিন লকডাউন থাকার কারণে আমাদের প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে মিলন শহরে অসংখ্য অবৈধ প্রবাসী রয়েছে, তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত। সে তাদের খাবার, তাদের নতুন ডকুমেন্ট, সেই ব্যাপারে আসলে বাংলাদেশ কমিটি থেকে বা আপনাদের এরকম বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আপনাদের কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা বা এরকম ভবিষ্যতে করবেন কিনা, এ বিষয়ে যদি একটু বলতেন। আসলে অনেকটা দুঃখজনক হলেও সত্য যে এখানে দীর্ঘদিন ধরে বিশেষ করে হাজার হাজার লোকের বসবাস নর্থ এবং লম্বার্দিয়ায়। বাংলাদেশ সমিতি আপনারা জানেন বিগত দিনে খুব সংঘবদ্ধ ভাবে, যদিও দুইটা গ্রুপে বিভক্ত ছিল, তারপরেও বাংলাদেশ সমিতির কর্মকাণ্ডগুলো যার যার মতো করে অব্যাহত রাখতো এবং বিশেষ করে কমিউনিটি সার্ভিসের জন্য যারা এখানে মারা যায় বা যাদের কর্মসংস্থানের সমস্যা আছে, হসপিটালে যাদেরকে
নিয়ে যাওয়া দরকার, সার্ভিস দরকার। বিভিন্ন ভাবে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এই সার্ভিস গুলো করা হতো। ইদানিং আপনারা জানেন প্রায় দীর্ঘ 10 বছর ধরে বাংলাদেশ সমিতি মিলান লম্বার্দিয়ার কোনো কর্মকাণ্ড নাই বললেই চলে, এবং যতটুকু যে করতেছে তার নিজের পার্সোনালি অর্থাৎ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে। সহযোগিতায় তারা এগিয়ে আসছে। কিন্তু এছাড়া আসলে কমিটির পক্ষ থেকে ওই ধরনের সার্ভিস আমার মনে হয় না যে এটা করা হয়েছে। তারপর আপনারা জানেন যে একটা ফান্ড কারেকশন রাইজিং করা হয়েছিল ব্যক্তিগত মানে সে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে। তো সেখানে ফান্ড আসছে, এগুলো দিয়ে যতটুকু সম্ভব এখানকার লোকাল প্রশাসনকে কমিউনিকে ইন্ডিভিজুয়ালি এবং আঞ্চলিক সমিতিগুলোর পক্ষ থেকে কিছু ডোনেশন অব্যাহত আছে। ভবিষ্যতেও হয়তো ইনশাআল্লাহ আরো ফান্ডরাইজিং চলছে। এগুলো ঐক্যবদ্ধভাবে হয়তো আমাদের প্ল্যানও আছে যে আমরা এই দেশের সরকারের এই দুর্দিনে এই দুঃসময় তারা যেরকম আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদেরও নৈতিক দায়িত্ব হলো এই দেশের প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করা দরকার এবং তাদের পাশে দাঁড়ানো। আপনি একটা ভালো কথা বলছেন যে এখানে বৈধ অবৈধ লোকের সংখ্যাও নেহায়েত কম নয়। তো অবৈধ লোকরা যারা আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু আইডেন্টিটি, তাদের এই দেশে বৈধ অবৈধ এদেশের প্রশাসন, হসপিটাল, বিশেষ করে যারা এই 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 আপনার করোনার যারা রোগীদেরকে যারা আপনার সেবা দিচ্ছে, তারা কিন্তু আসলে ওইটা তার মুখ্য উদ্দেশ্য না যে এই লোকটা বৈধ কি অবৈধ। তো মানবিক কারণেই কিন্তু সেই অবৈধ লোকদের, সে বাংলাদেশি কমিউনিটি হোক বা অন্য দেশি হোক, পৃথিবীর যে কোনো প্রান্তের লোকই এখানে অবৈধভাবে আছে, যারা এই করোনা রোগে আক্রান্ত তাদেরকে কিন্তু দেশের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেওয়া হয়েছে, তাদের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, অনেকেই সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। তো আমি এই মুহূর্তে আসলে আমাদের অনেক কিছু করণীয় ছিল। তো যেহেতু কমিউনিটি বাংলাদেশ সমিতির কর্মকাণ্ডগুলো সব প্রশ্নবিদ্ধ, এই জন্য সমষ্টিগতভাবে ওই ধরনের ব্যাপক কোনো উদ্যোগ আমরা নিতে পারিনি। আর আপনারা জানেন যে এখানে আরেকটা জিনিস, যোগ্যতা সম্পন্ন লোকেরও একটা, যারা একসময় এখানকার কমিউনিটির নেতৃত্ব দিছে, বিভিন্ন কারণে তাদের প্রয়োজনের তাগিদে তারা এখন ইউকে চলে গেছে, কেউ দেশে চলে গেছে, কেউ পৃথিবীর বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে তারা অবস্থান করছে। সুতরাং বর্তমান প্রেক্ষাপটটা অনেকটাই নাজুক অবস্থা বিরাজ করছে। তবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দীর্ঘদিন যেহেতু বাংলাদেশ এই কমিউনিটি সার্ভিস সাথে সম্পৃক্ত ছিলাম, তো আমার বিশেষ করে আকুল আবেদন থাকবে আজকে আপনাদের এই লাইভ শোতে যে এখনো যারা আছে এখানে, আমি মনে করি নিহায়ত অনেক যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব দেওয়ার মতো লোক এখনো আছে। তো উদ্যোগ নেওয়া উচিত এবং সুন্দর একটা বাংলাদেশ সমিতি এখানে প্রতিষ্ঠা করা উচিত, এবং তার মাধ্যমেই বিশেষ করে আমাদের যে নেক্সট জেনারেশন যারা এদেশের, আমাদের বাচ্চারা যারা এখানের এই কালচারের সাথে বেড়ে উঠছে, তাদেরকেও আমাদের না রিটার্ন এবং বিশেষ করে আমাদের কৃষ্টি এবং কালচারের সাথেও তাদেরকে সম্পৃক্ত করানো উচিত। তো এই আপিলই থাকবে যে যত দ্রুত সম্ভব আসুন আমরা দলমত নির্বিশেষে আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে বিশেষ করে সব ধরনের এটা আঞ্চলিক যে সমস্যাগুলো দীর্ঘদিন বিরাজমান সেগুলোকে আমরা উপেক্ষা করে আসেন আমরা একটা বাংলাদেশ সমিতি গঠন করি সবাইকে নিয়ে, এবং সুন্দরভাবে এই কমিউনিটিটাকে আমরা সার্ভ করি। আপনারা জানেন এখানে আমাদের একটা শহীদ মিনারের দীর্ঘদিনের দাবি ছিল, সেটাও আমরা স্থাপন করতে পারিনি। এখানে একটা বাংলা স্কুল, যেমন চাইনিজদের স্কুল আছে, আরবিদের স্কুল আছে, হ্যাঁ, আমরা ইভেন শ্রীলঙ্কাদের তাদেরও একটা ইংলিশ মিডিয়ামের স্কুল এখানে আছে। আমরা লার্জেস্ট বাংলাদেশি কমিউনিটি হওয়া সত্ত্বেও আমরা একটা স্কুল এখানে অদ্যাবধি একটা স্কুল আমরা শুরু করতে পারিনি। এটা আমাদের আসলে ব্যর্থতাই ধরে নিতে হবে। তবে এখনো যে পারবো না, এবং আমাদের সাথে এখন যে নেক্সট জেনারেশন যারা আসতেছে অনেকে এখান থেকে এদেশেই লেখাপড়া করে মোটামুটি ভালো অবস্থান তারা করে নিচ্ছে, এবং দীর্ঘদিন এই পরিক্রমার পরে সেই 90-এর দশকের পর থেকে যারা এখন আছে, অনেক ব্যবসায়ী এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে। আমি মনে করি উদ্যোক্তার অভাব, উদ্যোগ নিলে হয়তো বাবা এখান থেকে আমরা ভালো কিছু পজিটিভ অবস্থাটা আমরা আমাদের কমিউনিটি ভাবমূর্তি আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো, সেটাই আমি আশা করছি। মামুন ভাই, আপনার কাছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমি যতদূর জানি যে একসময় মিলান শহরে
আহ, আপনি যেটা বলছিলেন যে সংগঠন ছিল বিভিন্ন ভাবে, কিন্তু যার যার অবস্থান থেকে কিন্তু কমিউনিটির জন্য কাজ করেছে উভয় পক্ষ থেকে। আপনি একটি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, আপনি সেখান থেকে যথেষ্ট কাজ করার চেষ্টা করেছেন, পাশাপাশি অন্য যে সংগঠন ছিল তারাও চেষ্টা করেছে। সর্বোপরি অর্থাৎ একটি প্রতিযোগিতামূলক ছিল, সেই প্রতিযোগিতার মাঝখানে যে জনগণ ছিল, যে প্রবাসী, সাধারণ প্রবাসীরা ছিল, তারা কিন্তু উপকৃত হয়েছে। সেই জায়গাতে বর্তমান যে পরিস্থিতি, আমার জানা মতে যে অনেকগুলো, প্রায় 12 থেকে 13টা বাংলা সমিতি রয়েছে, সেই সমিতিগুলো রেজিস্ট্রেশন রয়েছে কিন্তু কার্যক্রম নেই। সেই জায়গা থেকে সবার কাজ করবো, কিন্তু প্রবাসী, অসহায় প্রবাসী যারা আছে এই মুহূর্তে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে করোনা থেকে। এবং এখন যে অবৈধ প্রক্রিয়ায় যে সরকার ঘোষণা দিচ্ছে যে তাদেরকে বৈধ করবে, সেই বৈধ কারণে অনেকের নতুন আসছে ইটালিতে। বিশেষ করে এই মিলান লম্বার্দিয়ার কথা বলি, সেখানে অনেকে পাসপোর্ট করতে পারেনি। সেখানে পাসপোর্ট করতে গেলে দেখা গেছে যে দূতাবাস থেকে আইডেন্টিফাই করার জন্য বলা হয় তাদেরকে অস্বীকৃতি, অর্থাৎ বাসায় একটা অস্বীকৃতি লাগবে, সেই অস্বীকৃতি বা যে কোনো একটা বৈধ যদি ইটালির ডকুমেন্টস থাকে, তাহলে তারা পাসপোর্ট করার সুযোগ দেয় নতুন। এর একটি যুক্তিগত কারণ রয়েছে যে অনেকেই অন্য অন্য শহরে থাকে, তারা মিলানে এসে করে, তারা বলে যে আমরা মিলানো আছি, কিন্তু পরবর্তীতে জানা যায় যে তার অন্য জায়গায় থাকে। কিন্তু এই যে যে বিষয়গুলো, সেখান থেকে কিন্তু সমস্যাগ্রস্ত হচ্ছে প্রবাসীরা। এই জায়গা থেকে কমিউনিটি নেতৃবৃন্দের কোনো ভূমিকা আছে কিনা, বা আপনার এমন কোনো পরামর্শ আছে কিনা যে এই পরামর্শের কারণে বা এই পদক্ষেপ নিলে এই অসহায় মানুষগুলো তাদের সেবাটা পাবে, দূতাবাস সেবাটা পাবে? আপনি একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি অবতারণা করলেন। আপনার হয়তো জানা থাকবে যে আপনার জানেন যে মিলানে এই যে কনসুলেট, এই কনসুলেটের যে আন্দোলন দীর্ঘদিন ধরে, এটা প্রায় নর্থে আমরা প্রায় 50-60 হাজার লোকের বসবাস, বাংলাদেশি কমিউনিটি এই নর্থ ইটালিতে। তো আমরা যেহেতু আমাদের ইটালিতে শুধু একটাই আমাদের দূতাবাস ছিল, রোমে। আপনারা জানেন যে 95 এর পরের থেকে যখন 96 এর ইমিগ্রেন্ট এবং 98 এর ইমিগ্রেন্ট সংখ্যা, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি যারা এদেশে এসে ইমিগ্রেন্ট হয়। তো আমাদের বেশ একটা সমস্যার সম্মুখীন হইতেছিল যারা আমরা নর্থে আছি। কারণ আপনি জানেন যে এখান থেকে রোমের সেই ডিস্টেন্স এবং যাতায়াত খরচ, এবং বিশেষ করে এখান মিলান থেকে যারা কাজ করে মালিকের কাছ থেকে মানে আপনার ছুটি নিয়ে ট্রেনে ট্রেনে করে সেই রোমে যাওয়া, এবং রোমে যাওয়ার পরে ওখানে যদি এম্বাসির কোনো অবস্থায় যদি ওই দিনে তারা তাদের সার্টিফিকেট বলেন, রেনু বলেন, এই কাজগুলো যদি তারা সম্পন্ন না করতে পারতো, তাহলে তাদেরকে রোমে এক রাত থাকতে হইতো। তো সেই যে বিশাল একটা সমস্যা, এক অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতো, এবং থাকা ওখানকার পরিবেশের সাথে ওখানে যে হোটেল থাকো বা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বাসায় থাকা, বিশাল একটা সমস্যা ছিল। তো আমরা বাংলাদেশ সমিতি, আপনি জানেন যে 2007 এর দিকে যখন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সমিতি মিলান লোম্বার্দিয়া গঠন করি, তখন শুরুতেই আমাদের মানে বেশ কিছু কর্মসূচি ছিল। তার ভিতরে আমাদের একটাই এজেন্ডা ছিল যে আমরা বিশেষ করে মিলানে একটা স্থায়ীভাবে একটা কনসুলেট সার্ভিসের ব্যবস্থা করা। এবং আপনারা জানেন যে রোমে বাংলাদেশ বিমানের 2টা ফ্লাইট, সপ্তাহে 2টা ফ্লাইট ছিল। আমাদের খুবই একান্ত জোর দাবি ছিল যে ফ্লাইটের অন্ততপক্ষে একটা ফ্লাইট যাতে মালপেন্সা টাচ করে যায়, যাতে আমাদের বাংলাদেশিরা আমরা যাতে করে আমাদের দেশের বিমানে করে আমরা দেশে যেতে পারি, বা এই এই সুযোগটা অন্ততপক্ষে আমরা, কেন যেহেতু এখান থেকে লক্ষ লক্ষ লোকের বাংলাদেশের যাতায়াতের করতে হয় প্রতি বছর। তো সেই ক্ষেত্রে আমরা বেশ জোর আমাদের দাবি ছিল। আপনারা জানেন যে কিছুদিন চালু হয়েছিল মালপেন্সা টাচ করে আমাদের বিমান এখানে আসতো রোম হয়ে, রোমের পরে মিলান, মিলান থেকে তারা আমাদের প্যাসেঞ্জার, আমাদের প্রবাসী ভাইরা এই সার্ভিসটা পেত, এবং যাতায়াতের জি, জন্য মামুন ভাই, তাদের খুব একটা জি, আপনি মোটামুটি ভালো। তো আপনি যেটা বলছিলেন, এর আমাদের এই এর বর্তমান আরেকটা সুফল পরিস্থিতি। ছিল, আপনি জানেন এখানে যারা মারা যায় লাশগুলো আমাদেরকে এখান থেকে মিলান থেকে নর্থ থেকে সেই রোম পর্যন্ত পৌঁছাইতে হয়, যেটা একটা কস্টলি, অনেক ব্যয়বহুল। তো বিমানগুলো যখন মালপেন্সা টাচ করতো, তখন আমাদের জন্য খুব ইজি ছিল যে আমরা মিলান থেকে মালপেন্সায় লাশগুলো ওখানে নিয়ে প্লেনে উঠিয়ে দেওয়ার জন্য আমাদের সময়ও
আকিল হতো না এবং অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতিগ্রস্ত হতো না। তো ইদানিং আর সেই বিমানটা আর মিলান মালপেন্সা হয়ে যায় না বিদায় আমরা সেই আবার আগের মতোই পূর্বের অবস্থানে ফিরে গেছি। আর কনসুলেট সার্ভিসটা আপনারা জানেন যে একসময় এখানে আম, আমাদের বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে অনেকেই পাসপোর্ট গুলো সংগ্রহ করে অন্তত 20 জন 25 জন 50 জন আর আপনার বিভিন্ন ডকুমেন্টস গুলো নিয়ে রোমে যেত। রোমে যাওয়ার পরে ওখান থেকে ওনার মাধ্যমে সেগুলো করে নিয়ে এসে আবার এখানে দেওয়া হতো। তো সেখানেও সমস্যা হতো, অনেকের সময় নামে বানানে ভুল হতো, অনেক সময় অ্যাড্রেস ঠিকানা বয়সের সময় উল্টাপাল্টা লেখা হতো। তো সেই জন্য তারা অনেক সাপোর্টার ছিল। তো বাংলাদেশ সমিতি মিলান লোম্বার্দিয়ার আমি যখন সাধারণ সম্পাদক এবং আমাদের সম্মানিত হারেস ভাই যখন সভাপতি, আমরা ব্যাপক চেষ্টা করেছি কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করতে। এবং তার ফলশ্রুতিতে আপনারা জানেন যে আমরা মাসুদ বিন মোমেন যখন উনি আম, এখন তো উনি জাতিসংঘে আছেন, কিন্তু উনি যখন অ্যাম্বাসেডর হয়ে রোমে আসেন, তো সর্বপ্রথম আমরা এখান থেকে একটা ডেলিগেট যাই এবং তার সাথে আমরা কথা বলি এবং এই কনসুলেটের ব্যাপারেই তাকে আমরা আমাদের দাবি দাওয়াগুলো তার কাছে পেশ করি এবং উনি যথেষ্ট আম, তার কর্ম এবং মেধা এবং যোগ্যতা দিয়ে উনি কিন্তু আসলে আমাদের কাছে অদাবদ্ধ ছিলেন যে উনি এখানে একটা কনসুলেটের সব ধরনের কর্মকাণ্ডগুলো আমাদের দাবি অনুযায়ী উনি জি করবেন। এবং জি, উনি মামুন থাকা ভাই, সেগুলো অবস্থায় আপনারা জানেন সেগুলো যে আমরা এখানে জানি, আমরা সেই আপনার কাছে কনসুলেটটাও শুনেছি। স্থাপিত হয়েছে। জি, সেটা নর্থে জানি। যারা এখন এখন বসবাস বর্তমান যে করে কনসুলেট পরিস্থিতি, সার্ভিসটা আমরা পাচ্ছি সবাই, ঠিক আছে, বুঝছেন? যে তো এটা বর্তমান যে আমাদের জন্য অনেক পরিস্থিতি, সেই অর্জন। অসহায় প্রবাসীদের সেই অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য কমিটির নেতৃবৃন্দের কি ভূমিকা থাকা উচিত এই মুহূর্তে? এখন মানুষ কিন্তু আসলে বিক্ষিপ্ত এই ভাবে মুহূর্তে, জি হ্যাঁ, না এই মুহূর্তে আসলে তো আমাদের ভিতরে যে সেই কমিউনিটি, এখন তো ইন্ডিভিজুয়ালি সবাই যে যতটুকু পারছে ইন্ডিভিজুয়ালি করে যাচ্ছে। তো আসলে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে সবার সমষ্টিগত ভাবে যদি আমরা এই 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 দুর্যোগময় মুহূর্তে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমি মনে করি যারা এখানে অবৈধভাবে আছে তাদের আম, বিভিন্ন বিভিন্ন তাদের সমস্যাগুলো সমাধান করবে, কিন্তু আমরা ভালো একটা ভূমিকা রাখতে পারি। তো আমি ব্যক্তিগতভাবে এখন যেহেতু কমিটি নাই, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। আপনারা জানেন যে আমি এই যে করোনার শুরুতেই যখন মানুষ মানে মানে যে কি করবে, কি কর্তব্য বিমূঢ় অবস্থার ভিতরে যে কোথায় কি করবে কে বুঝে উঠতে পারতেছে না, যেটা কি ধরনের রোগ, এর কি ধরনের ট্রিটমেন্টের দরকার। হ্যাঁ, তো সেই মুহূর্তে আমি চেষ্টা করছি যে মাস্কের যেহেতু আমি তৈরি করছি আমার নিজের ফ্যাক্টরিতে, তো আমি বেশ কিছু মাস্ক তৈরি করে এই বাঙালিদের বিভিন্ন দোকানে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন বাসায় আমি যতটুকু পারছি এটা তাদেরকে পৌঁছে দেওয়ার দিয়েছি। চেষ্টা আর করেছেন। জি এখনো আমি এদেশের সরকারের জন্য করছি। আপনারা জানেন যে অফিসে দিল এন্ত্রাতা এদেশের একটা প্রতিষ্ঠান, তারপরে গুয়ার্দিয়া ফিনান্সা, বিভিন্ন লোকের যে মাস্ক গুলো এমার্জেন্সি করার যে মাস্ক, ওয়ান টাইম ইউজ না, এটা আপনি ওই লাভাবিলে বলে ইটালিয়ান ভাষায় যেটা বলে, যেটাকে ইউজ করার পরে আপনি ধুয়ে আবার নতুন করে এটা ব্যবহার করতে পারেন। তো সেই মাস্ক গুলো এখনো তৈরি করছি এবং আপনি জানেন সিন্দাগো গালারাতে ওনার একটা বড় ধরনের একটা ডিমান্ড ছিল এই মাস্কের ব্যাপারে। যারা আপনি জানেন যে ইটালির কমিউনির মাধ্যমে ফার্মাসির মাধ্যমে অনেকের ডোর টু ডোর সরকারের পক্ষ থেকে মাস্ক গুলো ফ্যামিলির সদস্যদেরকে সরবরাহ করা হয়েছে। তো আমি বেশ কিছু মাস্ক তৈরি করেছি তাদের জন্য, ওইটা ওইটা অবশ্য আমি একটা পারিশ্রমিক নিয়েছি। তো আমি মনে করি যারা এখনো বাঙালি কমিউনিটি, বিশেষ করে যাদের ডকুমেন্টস নাই, তাদের আমার আপিল থাকবে যে তাদের পাশে দাঁড়ানো। কমিউনিটি পুরানো যারা আছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আছে, এদের পাশে দাঁড়ানো এবং এদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে এদেরকে সার্বিক সহযোগিতা করা। জি। আর আরেকটা বিষয় মামুন ভাই, যেটা বলছিলেন না, দীর্ঘদিনের যে পথ পরিক্রমায় বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দের অনেকটি জাঁকজমক অবস্থা ছিল, সেই অবস্থায় অনেকে উপকৃত হয়েছে। আপনি যেটা বলছেন একটি নতুন একটি সংগঠন প্রত্যাশা করছেন, একটি জরুরি, এটা কি সম্ভব? যেহেতু অনেকগুলো সংগঠনের নেতৃত্ব ছিল এবং যারা পুরান ছিল তারা জীবন এবং জীবিকার তাগিদায় তারা ইউকে সেটেল হয়েছে, এখন যারা আছে নতুন এবং পুরানোর সমন্বয়, আপনি কি মনে করেন এখানে একটি শক্তিশালী কমিটি গঠন করা সম্ভব? এটা অসম্ভবের কিছু না, এটা করা সম্ভব। আমার মনে হয় কিছু আন্তরিকতা থাকতে হবে। আর বিশেষ করে যারা এখন আমাদের ইয়াং জেনারেশন যারা আসছে তাদেরকে সম্পৃক্ত করা দরকার। প্রবীণ যারা আছে
তাদেরকেও রাখতে হবে। এর মানে এই নয় যে গুরুত্বপূর্ণ পদগুলো যাদেরকে যে সমস্ত পদ পজিশনে আমরা যদি তাদেরকে সিলেক্ট করি বা তাদেরকে সুযোগ দেই, তাহলে নূতনের ভিতর থেকেও নেতৃত্ব বের হয়ে আসতে পারে। আর এটা সময়ের দাবি। আর কতদিন এভাবে মানে একটা কমিউনিটি বিচ্ছিন্ন। আজকে দেখেন আপনি আপনি তো জানেন যে আমি কমিউনিটি মিলানের পরম সীতাম বন্দর একজন নির্বাচিত কাউন্সিলর ছিলাম, এবং সেখানে প্রায় 60-66টি দেশ সেই ফরম চিতা বন্দর সদস্য ছিল। আপনার 2012-এ যে নির্বাচন হলো কমিউনিটি মিলানের মানে তাদের তত্ত্বাবধানে, সেখানে 42টা দেশ অংশগ্রহণ করেছিল, এবং আমি 42টা দেশের এই ডেলিগেট যারা ছিল তাদেরকে সর্বোচ্চ ভোট, 42টা দেশের 42টা ভোটই আমি আমার পক্ষে আসছিল, এবং আমি ওই আপনার কাউন্সিলরদের 15 জন কাউন্সিলর নিছিল কমিউনিটি মিলানের, বিশেষ করে বিদেশিদের, যে সেই কাউন্সিলরদের কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম সর্বোচ্চ ভোট পেয়ে। তো আমি দেখেছি যে আসলে বিশেষ করে যত কমিউনিটি এখানে আছে বিভিন্ন দেশের, যেমন সেনেগাল কমিউনিটি বলেন, চাইনিজ কমিউনিটি বলেন, মরক্কো কমিউনিটি বলেন, তো বিভিন্ন দেশের এখানে রোমানিয়ান কমিউনিটি, আলবানিজ কমিউনিটি, তারা খুব স্ট্রংলি কাজ করছে। ইভেন আপনার কাবু ভের্দে ছোট একটা দেশ না, তো সে সমস্ত দেশেরও কমিউনিটি কিন্তু এখানে আছে। বিশেষ করে আফ্রিকান বিভিন্ন দেশের উগান্ডার কমিউনিটি, তারা কিন্তু সংখ্যায় নেহায়েত একদম খুবই কম, তারপরেও কিন্তু তাদের কমিউনিটি, বেনিনের মতো একটা দেশ যেটা ক্ষুদ্র আকারে জনগোষ্ঠী, সামান্য জনগোষ্ঠীর দেশ, তারাও কিন্তু দেশে তাদের কমিউনিটি নিয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমার কমিউনিটিতে দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা হলো, যে সবাই ঐক্যবদ্ধভাবে তারা কাজ করতেছে, এবং খুব ভালো কিছু তারা আউটপুট দেশের সরকারের কাছ থেকে, কমিউনিটির কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধাও তারা পাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটি যেভাবে ওরা জানে যে চাইনিজদের পরেই সবচেয়ে লার্জেস্ট কমিউনিটি হলো বাংলাদেশি কমিউনিটি, কিন্তু আমাদের ভিতরে এই দ্বিধা বিভক্তি এবং পদ পজিশন নিয়ে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আপনারা অবশ্যই জানেন, সে বিগত দিনের সেই ইতিহাস। তো সুতরাং এখনো করা সম্ভব, আমি আশাবাদী যে আবার ঘুরে আসবে বাঙালি কমিউনিটি, আবার ঐক্যবদ্ধ ভাবে সুন্দর একটা কমিউনিটি তারা গঠন করবে, এবং এই কমিউনিটির মাধ্যমে এখানের যারা আমাদের এই বাংলাদেশি বাংলা ভাষাভাষী, শুধু বিভিন্ন দেশের যারা এখানে আছে, সবার বিভিন্ন সার্বিক সহযোগিতায় এরা পাশে দাঁড়াবে, এটা আমি এখনো আশা রাখি। ইনশাল্লাহ হবে, টুডে এন্ড টুমরো হবে। এখন ইয়াং জেনারেশন যেভাবে আসছে, এদের ভিতরে বেশ ভালো মন মানসিকতা আছে। এখন শুধু সময়ের দাবি তাদেরকে ঐক্যবদ্ধ করা এবং নেতৃত্ব দেওয়া। তো ইনশাল্লাহ আশা রাখি যে অল্পের ভিতরে হয়তো একটা বাংলাদেশ সমিতি হবে। আপনি জানেন যে বিগত একটা মিটিং এ আমি ছিলাম, সেখানে মান্ডোবার কনসুল জেনারেল মিলানের ছিল, উনিও ঘোষণা দিছে যে প্রয়োজন হলে তারাও আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে চায় এই বাঙালি কমিউনিটির ঐক্যবদ্ধ ভাবে। তো তারা যেহেতু এখানে আছে, কনসুল যেহেতু আমাদের অভিভাবক এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, সুতরাং তাদের মধ্যস্থতায় বা তাদের এখানে হস্তক্ষেপে বা তাদের সার্বিক সহযোগিতায় যদি বাঙালি কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বাংলাদেশ সমিতি করা যায়, তা আমি মনে করি এই কমিউনিটি উপকৃত হবে। এখানে অচিরেই হয়তো সবার মানে দশের লাঠি একের বোঝা যে কথাটা আছে, আসলে বাস্তব সবার সমন্বয় হলে এখানে একটা স্থায়ী শহীদ মিনার করা সম্ভব। এখানে একটা ইংলিশ মিডিয়ামের বাংলা এবং ইংলিশ মিক্স, আরবি মিক্স করে একটা ইংলিশ স্কুল করাও সম্ভব। এখানে সব ধরনের বাঙালি কমিউনিটির তাদের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমরা অনায়াসে দিতে পারি। তো আমি আশা রাখবো, এবং আমার এই বক্তব্যটা যারা শুনছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন দলমত নির্বিশেষে আঞ্চলিকতাকে আমরা ভুলে যাই, এরপরে আমাদের যোগ্যতা সম্পন্ন লোকদেরকে আমরা নেতৃত্বে নিয়ে আসি, আসার পরে আমরা একটা বাংলাদেশ সমিতি গঠন করি, এবং এখানকার প্রয়োজনের সাথে বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে দেশের মাটিতে আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করি। এই আহ্বানই আমার থাকবে। মামুন ভাই, আপনার কাছে শেষ একটি প্রশ্নের আগে আমি চলে যাচ্ছি রিয়াজুল ইসলাম কাউসার। আপনি কি শুনছেন আমাকে? কাউসার, আপনি কি শুনছেন? কাউসার, আপনি কি শুনছেন আমাকে? কাউসার, আপনি কি শুনছেন? কাউসার, আপনি কি শুনছেন? কাউসার, আপনি কি শুনছেন আমাকে? কাউসার, আপনি কি আমাকে শুনছেন? জি জি, শুনতে পাচ্ছি তুহিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমাকে শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? আমি শুনছি।
জি, আপনাকে হ্যাঁ হ্যাঁ, শুনছি। আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে জি, পাচ্ছি। জি, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, জি সেটি তুহিন ভাই, হচ্ছে আমি যে শুনতে পাচ্ছি আপনাকে। আপনার কাছে জি ছোট্ট তুহিন একটি ভাই, আমি প্রশ্ন। শুনছি। জি আপনার ধন্যবাদ কাছে তুহিন ভাই আপনাকে। আসলে আমি নেটওয়ার্কের কারণে একটু সমস্যা চলছিল। আমি আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ধন্যবাদ জানাতে চাই আহ, মিলান জি বলুন, আপনি বলুন, বলুন। আপনি বলুন। বলুন বলুন। জি, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে যে মিলান প্রশ্ন বলুন। লম্বার্দিয়াতে এখন অসংখ্য প্রবাসী, তাদের নেতৃত্বহীন একটি বিশাল বলুন জনগোষ্ঠী, প্রশ্ন সেই ক্ষেত্রে বলুন তুহিন ভাই। বলছি যে আচ্ছা বর্তমান বাংলাদেশ আচ্ছা। কমিউনিটি বিশাল একটি জনগোষ্ঠী, সেখানে অনেকটা চাই যে নেতৃত্বহীন আজকে আমাদের মিলান সেই বাংলা প্রেস ক্লাব জনগোষ্ঠীকে। ইটালির পক্ষ থেকে যে মিলান লম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত আহ, দর্শক, আমরা চলে যাচ্ছি আব্দুল্লাহ মামুনের কাছে। মামুন ভাই, আপনি কি শুনছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনার কাছে আমার শেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে চাচ্ছেন যে দীর্ঘদিনের সেই বাংলা বিশাল একটি জনসমষ্টি জনগোষ্ঠী রয়েছে মিলানোতে, এখন যদিও অনেকগুলো সংগঠন রয়েছে কিন্তু কার্যকর ভূমিকা না, আপনি চাচ্ছেন যে নতুন করে একটি সংগঠনের মাধ্যমে পুনর্জীবিত করা হবে এই জনগোষ্ঠীকে। সেই প্রত্যাশা আমরাও রাখি। আপনার কাছে শেষ প্রশ্ন একটি, সেটি হচ্ছে যে যারা এই লাইভটি দেখছেন এবং করোনার এই পরিস্থিতিতে অসংখ্য মানুষগুলো অসহায় পড়ে রয়েছে, যারা বিশেষ করে ভ্রাম্যমাণ ব্যবসায়ী, তাদের উদ্দেশ্যে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে আপনার বিশেষ কিছু বলার আছে কিনা, আপনি আমাদের মাধ্যমে বলতে পারেন, জানাতে পারেন। না, আমি দেশ বিদেশে আসলে বিশেষ করে ইটালিতে এবং ইউরোপের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি যারা কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছেন, আমি মনে করি এই এই দুর্যোগময় অবস্থার ভিতরেও কমিউনিটির পাশে দাঁড়ানো উচিত, অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত, সেটাই আমি আমি আশা করব। আর বিশেষ করে আপনারা এখনো যেহেতু কিছুটা লকডাউন ও অনেকটা ওপেন করা হয়েছে, তারপরেও আপনারা মাস্ক ব্যবহার করবেন, হাতে গ্লাভস ব্যবহার করবেন এবং 1 মিটারের যে ডিস্টেন্স দেওয়া আছে সেটা দূরত্বটা মেনটেন করবেন। আর বিশেষ করে প্রয়োজন ছাড়া এক জায়গায় মানে অনেকটা গ্যাদারিং করবেন না, কারণ ভাইরাসটা কিন্তু এখনো এটার যেহেতু প্রতিরোধক বা প্রতিষেধক এখনো ওইভাবে আবিষ্কৃত হয় নাই যতটা আমার জানা জানা মতে। তো আক্রান্ত এখনো হচ্ছে কম কম, যদি সেটাও একটা লিমিট পর্যায়ে আসছে, তারপরেও আক্রান্ত হচ্ছে এবং নিহতও কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো বিশেষ করে বাংলাদেশি যারা আছেন সকল ভাই ব্রাদারদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আসলে লকডাউন ওপেন হয়েছে, আপনারা কর্মসঞ্চালতা ফিরে আসতেছে, আপনার মেট্রোর ভিতরে চলাচল আপনারা দেখছেন যেখানকার এদেশের নাগরিক যারা, তারাও কিন্তু এখন সেই সতর্কতার সাথে চলাফেরা করছে, যেটা শুরুতে তারা এটা এতটা অনুধাবন করতে পারেনি। এখন কিন্তু বাহিরে মাস্ক ছাড়া কোথাও যাওয়া ঠিক না, এবং আপনারা জেলটা ব্যবহার করবেন বা বাহির থেকে আসার পরে সাবান দিয়ে মুখ টুক ধুয়ে নিবেন, হাত মুখ ধুয়ে নিবেন। বিশেষ করে এটা আরো আমি যতটুকু জানি যারা হয়তো আরো 1 থেকে 2 মাস পর্যন্ত এই সিচুয়েশনটা থাকবে, হয়তো আস্তে 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 এক সময় সেটা জিরো পর্যায়ে আসবে। তো সবাই ভালো থাকবেন এবং নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আর আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সমিতির এক্স সাধারণ সম্পাদক হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান লম্বার্দিয়ার পক্ষ থেকে যারা আজকের অনুষ্ঠানটা দেখলেন, তাদের সবাইকেই আমি আবার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ মামুন ভাই। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের মিলান বাংলা প্রেস ক্লাবের নিয়মিত আয়োজন দূর থেকে কাছের অনুষ্ঠানের করোনার করণীয় বিষয় নিয়ে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান লম্বার্দিয়া, এবং যিনি বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। এই মিলান শহরে তার দীর্ঘটা সময় কেটেছে। এক সময় এই মিলান শহর
সংগঠনের শহর বলা হতো, রাজনীতি শহর বলা হতো। এখানে অনেকগুলো সংগঠন হয়েছে, সেই সংগঠনের মাধ্যমে তাদের এই নেতৃবৃন্দদের দাবিদের কারণে কিন্তু এখানে বাংলাদেশ একটি জনতা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস স্থাপিত হয়েছে, এমনকি বাংলাদেশ বিমান চলাচল রুট চালু হয়েছিল। এবং বর্তমানে এই সংগঠনগুলো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন এই সমাজটাকে তিল তিল করে গড়ে তুলেছিলেন, তারা কিন্তু জীবনের জীবিকার তাগিদে তারা কেউ দেশে চলে গেছে, তারা ইংল্যান্ডে গেছে, আবার কেউ অন্য দেশে চলে গেছে, এবং যারা এখানে আছে তারা বিভিন্ন ভাবে হয়তো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে কিন্তু আমাদের এই বিশাল একটি জনসমষ্টি প্রবাসী বা অধ্যুষিত এই এলাকা, সেটা কিন্তু অনেকটা নেতৃত্বহীন। সেই নেতৃত্বহীন জনগোষ্ঠীকে পুনর্জীবিত করার জন্য আহ্বান করব, আপনারা যারা আছেন এখনো এই মানুষের কল্যাণের জন্য কাজ করার ইচ্ছা, তারা আপনাদের প্রতি আকুল আবেদন, আপনারা অন্তত দলের সর্বস্তরের চিন্তা ভাবনা করে সকলের ঊর্ধ্বে এসে মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করার জন্য এগিয়ে আসবেন। শুধু এখানে দলের পদের জন্য, অর্থাৎ এখানে পদের কারণে কিন্তু এখানে অনেক বিভাজন সৃষ্টি হয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই বর্তমান যে পরিস্থিতি, লকডাউনের কারণে কিন্তু অনেক প্রবাসী ভাইরা কিন্তু অনেক বিপদে আছে, যারা বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসার উপর নির্ভরশীল, ব্রাহ্মণ ব্যবসার উপর নির্ভরশীল, তারা কিন্তু অনেকটা অসহায়। এবং যারা বিভিন্ন ভাবে ইটালিতে এসেছে 8 মার্চের আগে, কিন্তু তাদের কোনো বৈধ ডকুমেন্টস নেই, তাদের পাসপোর্টও নেই, তারা পাসপোর্টও করতে পারতেছে না। এখানে বিভিন্ন আইনি জটিলতা রয়েছে, সেই দিক থেকে অন্তত আপনাদেরকে যারা বলবো যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের এখানে কমেন্টস এবং মন্তব্য করে জানাতে পারবেন। আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, এবং যারা সমাজের দায়িত্বশীল রয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই মুহূর্তে এই প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই 45 দিন বৈধতাকরণের প্রক্রিয়াটি অব্যাহত থাকবে, সেটির জন্য রোম এবং মান্তোবা সহ ভেনিস অনেক জায়গায় প্রতিবাদ হয়েছে সবাইকে বিনা শর্তে সৌজন্য দেওয়ার জন্য, অর্থাৎ স্টে পারমিশন দেওয়ার জন্য। পাশাপাশি অনেকগুলো ইটালিয়ান সংগঠন কিন্তু এটি প্রতিবাদও করেছে তা না দেওয়ার জন্য। তো আমি আমাদেরকে আহ্বান থাকবে, যারা এই পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে, প্রেমাসিদের সৌজন্য অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবকিছু যাচাই বাছাই করে টাকা পয়সা লেনদেন করবেন। আপনারা কেউ দালালের খপ্পরে পড়বেন না, কারণ বিগত দিনগুলোতে অনেকে দালালের খপ্পরে পড়ে টাকা পয়সা নষ্ট হয়েছে, এবং সেই সৌজন্যগুলো কিন্তু করতে পারেনি। এটি কিন্তু অনেক ঘটনা ঘটেছে 2002 সালে, 2009 সালে, 2012 সালে, এমনকি 96-এ, 97-এ, 98-এ ওগুলি ঘটনা ঘটেছে। এই জন্য আপনারা সাবধান থাকবেন, বুঝে শুনে আপনারা লেনদেন জড়িত হবেন। আরেকটি বিষয়, যাদের পাসপোর্টের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনারা আপনাদের মিলান কনসুলেটের যে একটি পেজ আছে, সেখানে আপনারা মতামত প্রকাশ করতে পারবেন সহজ সুন্দর ভাবে, সেখানে আপনারা আপনাদের সেবা পেতে পারবেন। আবার এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে, আমাদের এখানে কমেন্টস এবং মন্তব্য করে আপনারা বলতে পারবেন, আমরা চেষ্টা করবো আপনাদের এই সমস্যাগুলো তুলে ধরার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনাদেরকে আবার একটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে আমাদের এই পেজটি উন্মুক্ত, এখানে যে কেউ এসে কথা বলতে পারবেন। আপনারা আমাদের এই মেসেঞ্জারে আপনারা নক করে আপনাদের ভূমিকা, আপনাদের অ্যাক্টিভিটিস গুলো তুলে ধরতে পারবেন জনগণের উদ্দেশ্যে। আমাদের এই পেজটি সবার জন্য উন্মুক্ত, বিশেষ করে অগ্রাধিকার প্রবাসী বাংলাদেশিদের জন্য আমরা কাজ করি। প্রবাসী বাংলাদেশিরা যারা উপকৃত হয়, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই কাজগুলো অব্যাহত থাকে। তাই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই মিলন বাংলা প্রেস ক্লাব পেজটিকে আপনারা লাইক এবং কমেন্টস করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে আবারও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।